আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে সায়েন্স ক্লাব ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি তোমাদের এসজে স্যার। আজকে কঠিন পদার্থের প্রসারণ এই টপিকটার দ্বিতীয় পার্ট আলোচনা করব। তোমরা ইতিমধ্যে ফার্স্ট পার্টের ভিডিও পেয়েছো। সেখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে ধারণা লাভ করেছো। এখন এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, এই আলফা, বিটা, গামা এই তিনটে আসলে আমরা পেয়েছিলাম ধ্রুবক হিসাবে। এই আলফাটাকে তোমরা যে নামে চিনেছো তা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বিটাকে যে নামে চিনেছো সেটি হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবং গামাকে যে নামে চিনেছো তা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমার সামগ্রিক আলোচনাটা অবশ্যই কঠিন পদার্থের উপর। তো প্রথমেই আমি আলফা আর বিটা এই দুজনের মধ্যে সম্পর্কটা স্থাপন করব। তার মানে আলোচনা প্রাসঙ্গিক যে দুটি উঠে আসে সেটা হলো দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের আলোচনা করতে গিয়ে আমি একটি ফিগার ড্র করছি। এটা মুছে দিলাম। এদের সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে, এদেরকে লিখেছি, এদেরকে মুছে দিলাম। ফার্স্ট আমি যে সম্পর্কটা স্থাপন করব সেটা হচ্ছে আলফা এস বিটা, আলফা এবং বিটার মধ্যে। একটা স্কোয়ার শেপ অর্থাৎ বর্গাক্ষেত্রাকার শেপের আকৃতির একটা ধাতব পাত নিলাম। এই ধাতব পাতের দৈর্ঘ্য ধরে নিচ্ছি L1। এই ধাতব পাতের ক্ষেত্রফল ধরে নিলাম S1। পাতটি T1 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা আছে। পূর্ববর্তী আলোচনা থেকে তোমরা শিখেছো যদি পাতটিকে উত্তপ্ত করি তাহলে তার দৈর্ঘ্য তো প্রসারিত হবেই, তার সঙ্গে সঙ্গে প্রস্থ বরাবরও প্রসারণ হবে। আমি সামগ্রিকভাবে বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইয়ের হিসেব যদি নিই তাহলে এই আয়তকার পাতটার দৈর্ঘ্য প্রসারণ হয় আর সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলের প্রসারণ হয়, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ হয়, তাই না? তো এখন যদি এই পাতটা উত্তপ্ত করি, উত্তপ্ত করলে পাতটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে। যেহেতু বর্গাকার পাত সেহেতু ধরে নিলাম বৃদ্ধিটা একই। এই অবস্থায় ক্ষেত্রফলটা S2, T2 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আমি প্রাইমারি যে কথাটি তোমাদের কাছে উপস্থাপন করতে চাইলাম, যেটুকু বলতে চাইলাম, যে আমি L1 দৈর্ঘ্য বিশিষ্ট এবং S1 ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পাত নিয়েছি যেটি T1 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তাপমাত্রা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করায় এই পাতটির দৈর্ঘ্য প্রত্যেকটি বাহু বৃদ্ধি পেয়ে L2 হলো, সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলও বৃদ্ধি পেয়ে S2 হলো। ওকে, তাহলে প্রাথমিক অবস্থায় এই যে কথাটি বললাম তোমরা যখন খাতায় পরীক্ষায় উত্তর করবে এই কথাটাই লিখতে হবে।
আমি এই কথাটা না লিখে একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাচ্ছি, শুধু প্রাইমারি লিখছি। প্রাথমিক অবস্থায় বাহুর দৈর্ঘ্য L1, ক্ষেত্রফল সমান S1, তাই তো? তো এখন আমরা লিখতে পারি S1 সমান L1 এর স্কয়ার, লিখতে পারি না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, সো S1 সমান L1 এর স্কয়ার। সেকেন্ড পার্টে আসি। তাপমাত্রা বৃদ্ধি করায় বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলো, ক্ষেত্রফল S2 হলো, তাই না? প্রাথমিক অবস্থায় বাহু কত ছিল? L1, ক্ষেত্রফল কত ছিল? S1। এখন টেম্পারেচার বৃদ্ধি করেছো, তোমার সাইড গুলো কত হয়েছে? L2 করে, ক্ষেত্রফল S2, T2 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে আমি বলতে পারি, আমি লিখতে পারি S2 ইকুয়াল টু L2 স্কয়ার। একদম জেনারেল কনসেপ্ট, তাই তো? ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। আগের দিনে একটা রিলেশনশিপ তোমরা ইতিমধ্যে করেছো, যেটা হচ্ছে এইরকম। একটা ছিল L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি, মনে করো এটা ইতিমধ্যে তোমরা করেছো। L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। আর একটা করেছো S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। আমার ফার্স্ট ভিডিও প্রথম ক্লাসে এই দুটো ডেরিভেশন আলোচনা করেছিলাম। L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। এখানে আলফা কি, বিটা কি, L1 কি, L2 কি, এগুলোর সঙ্গে আশা করি তোমাদের পরিচয় আছে, আর নতুন করে পরিচয় করাতে হবে না। তো এখন এখানে কি পেয়েছি? S2 ইকুয়াল টু L2 স্কয়ার, আবার L2 সমান কি? L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এখানেও দেখো প্রাথমিকে L1, অন্তিমে L2। তাহলে আমি লিখতে পারি এই L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এটা জাস্ট ওটাকে পুট করলাম, L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে স্কয়ার আছে না, তাহলে এটা হয়ে যাবে L1 এর স্কয়ার ইন্টু 1 প্লাস আলফা টি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। L1 এর স্কয়ার ইন্টু 1 প্লাস আলফা টি এর স্কয়ার। অতএব আমি এই পার্টটাকে এখানে করছি, তোমরা এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি উপরের পার্টটাই যাচ্ছি, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। দেখো S2 ইকুয়াল টু L1 এর স্কয়ার ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা যদি ফেলি, এটা হয় স্কয়ার প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কয়ার টি স্কয়ার। ওকে, এই আলফার সঙ্গে তোমরা আগের দিন পরিচয় পেয়েছো যে আলফাটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এর ভ্যালুটা কেমন হয় সে সম্পর্কেও একটু জেনেছো। একটা কথা বলেছিলাম, আগের দিনের প্রশ্নও দিয়েছিলাম যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? এখন আমার আলোচনা হলো যে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 যে বললাম, এই ভ্যালুটা খুব কম না বেশি? নিশ্চয়ই কম। 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 অনেক কম ভ্যালু। তো এখন একটা কম ভ্যালুকে তুমি যদি স্কোয়ার করো, ভ্যালুটা আরো বাড়বে না কমবে? জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 টাকে নিলাম শুধু, একে স্কোয়ার করলে কি হবে? 10 টু দি পাওয়ার -12, তাই না? তার মানে
ছোট একটা জিনিসকে তুমি যদি স্কোয়ার করো, কিউব করো, তাহলে তার ভ্যালুটা আরো কমে যায়, ইনক্রিজ করে না। তোমাদের মনে হতে পারে স্কোয়ার করছি মানে ডবল করছি, ডবল করলে তো বাড়বে না, এখানে মাইনাসের স্কোয়ার করলে তখন কিন্তু বাড়ে না, কমে। তাহলে এখানে আলফা স্কোয়ারের ভ্যালুটা, আলফার ভ্যালুটা তো খুবই কম, তাহলে আলফা স্কোয়ারের ভ্যালুটা কি হবে, খুব বেশি হবে না কম হবে, আরো কম হবে। আলফার ভ্যালুটা কম, আলফা স্কোয়ারের ভ্যালুটা আরো কম হবে। তো এখন আমি এখানে যেটা লিখবো সেটা হলো আলফা স্কোয়ার টি স্কোয়ারের মান ক্ষুদ্র বলিয়া উপেক্ষণীয়, এর ভ্যালুটা খুব কম হওয়ার জন্য আমি এর মানটাকে নেগলেক্ট করব। ওকে, এখন এর ভ্যালুটা যদি নেগলেক্ট করি আমি কি পাচ্ছি বলতো, L1 এর স্কয়ার ইনটু 1 প্লাস 2 আলফা টি। L1 এর স্কয়ার মানে কি S1, তাই না? এই দেখো L1 এর স্কয়ার মানে S1, অতএব S2 ইকুয়াল টু S1 ইনটু 1 প্লাস 2 আলফা টি। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর আমি আগের দিন এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম S2 ইকুয়াল টু S1 ইনটু 1 প্লাস বিটা টি, এটাকে 2 নম্বর দিলাম। ক্লিয়ার? আগের দিনের ইকুয়েশনটাকে 2 নম্বর দিয়েছি, আজকে যেটা পেলাম এটাকে 1 নম্বর দিলাম। জাস্ট কম্পেয়ার করো, দুটোকে তুলনা করো। 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে কি পাচ্ছি দেখো তো, এখানেও S2 এখানেও S2, তাই না? দুটো জায়গাতেই S2, এখানেও S1 এখানেও S1, এখানে 1 এখানে 1, এখানে বিটা, বিটার জায়গায় আছে 2 আলফা, এখানেও টি এখানেও টি, তাহলে in the place of beta এখানে কি আছে 2 আলফা, so we can write beta equal to 2 আলফা। বুঝতে পারলে? ইজি একটা রিলেশনশিপ, খুব সহজ একটা রিলেশনশিপ, পরীক্ষায় দেয়, খুব আসে, খুব ইজি একটা রিলেশনশিপ। দেন আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তোমরা 9 এ দেখো পড়েছিলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2, সেইটা আমি প্রুফ করলাম। তখন শুধু পড়েছিলে যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, এখন প্রুফ করলাম যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। ওকে, আশা করি বুঝতে পারছো পুরো রিলেশনটা কিভাবে পেলাম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমি এখানে আলোচনাটা রাখলাম। ওকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। তাহলে তোমরা আলফা আর বিটার মধ্যে সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সে সম্পর্কে জ্ঞান আহরণ করলে, সে সম্পর্কে তোমরা অবগত হলে। আমি একটু লিখে রাখছি এখানে যে সম্পর্কটা পেয়েছিলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, আলফা ইকুয়াল টু বিটা বাই 2। এখন আমি আলফা আর গামা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করব। সম্পর্ক প্রতিষ্ঠা করার আগে দুটো পুরনো সম্পর্ক একটু মনে করাই। একটা ছিল L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি, যেটা পূর্ববর্তী আলোচনাতেও আমি করেছি, একটু আগেই তোমাদেরকে এটা বললাম। আর একটা যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আয়তনের সঙ্গে সম্পর্ক, আশা করি তোমরা হোমওয়ার্কটা করেছো, ঘরের কাজটা করেছো। সেটা হয়েছে আশা করি সম্পর্কটা এরকম v2 সমান v1 ইন্টু 1 প্লাস গামা টি। ওকে, v2 ইকুয়াল টু v1 ইন্টু 1 প্লাস গামা টি। এই সম্পর্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, তোমরা আশা করি এই হোমওয়ার্কটুকু করেছো। এখন দেখো এই সম্পর্কটা প্রতিষ্ঠা করার জন্য আলফা এস গামা, এই সম্পর্কটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি একটা ঘনক নেব। ঘনক সম্পর্কে তোমরা জানো
যে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এরকম একটা ঘনক নিলাম, ধরে নিলাম তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1, তার মানে এই ঘনকটার দৈর্ঘ্য যেমন L1, প্রস্থ তেমনই L1, উচ্চতা তেমনই L1। যেহেতু ঘনক প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, অল সাইডস আর ইকুয়াল। এর ভলিউমটা ধরে নিচ্ছি V1, এটা আছে Q1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন একে উত্তপ্ত করলাম, এই ঘনকাকৃতি পাতটাকে বা ঘনকাকৃতি এই অংশটুকুকে আমি উত্তপ্ত করলাম। তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হবে, প্রস্থ বরাবর পরিবর্তন হবে, উচ্চতা বরাবর পরিবর্তন হবে। ধরে নিচ্ছি পরিবর্তন হওয়ার পরে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দাঁড়ালো L2, প্রতিটি বাহুর দৈর্ঘ্য L2 হলো। তাহলে এটা হলো L2। এখন এর আয়তন কত? V2, T2 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো ঘটনাটা কি? ঘটনাটা হলো একটা ঘনক দেওয়া হয়েছে তোমাকে, যার আয়তন L1, যার আয়তন V1, একটা বাহুর দৈর্ঘ্য L1, ঘনকটি Q1 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তাপমাত্রা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করলাম, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলো, সঙ্গে সঙ্গে আয়তনও পরিবর্তন হয়ে V2 হলো। তো এই অবস্থায় আমি লিখতে পারি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনকটির বাহুর দৈর্ঘ্য L1, আয়তন কত? V1। অতএব ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। মনে পড়ছে? ঘনকের আয়তন সমান বাহুর কিউব। তাহলে অতএব V1 সমান L1 কিউব। ওকে, ভলিউম ইকুয়াল টু সাইড কিউব। নেক্সট, when temperature increases, টেম্পারেচার যখন বৃদ্ধি করা হয়েছে, the temperature is T2 degree centigrade. In that time, length and volume both are changed, both are increases. Suppose that আমি এখান থেকে লিখতে পারি T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনকটির বাহুর দৈর্ঘ্য L2, তাই না? L2 হচ্ছে না, বাহুর দৈর্ঘ্য কত? L2। ভলিউম কত? কত নিয়েছি ভলিউম এখানে? V2। অতএব লিখতে পারি V2 সমান L2 কিউব। এনি ডাউট? আয়তন সমান কি? বাহুর কিউব। ফার্স্টের জন্য L1 কিউব, V1 সমান L1 কিউব, এখানে V2 সমান কি? L2 কিউব। এখন আমি উপরে লিখবো, ইউ ক্যান টেক স্ক্রিনশট দিস পার্ট। ওদিকটা আমাকে একটু মুছতে হবে, এটা কন্টিনিউ করব। ওকে, ইউ ক্যান টেক স্ক্রিনশট নাও। দেখো V2 ইকুয়াল টু L2 কিউব, এখানে L2 সমান কি পেয়েছি? L1 ইনটু 1 প্লাস আলফা টি। L2 ইকুয়াল টু L1 ইনটু 1 প্লাস আলফা টি। সো from here we can write V2 equal to L1 cube into 1 plus alpha t এর whole cube। এই দেখো জাস্ট L2 এর ভ্যালুটা এখানে পুট করলাম, এখানে L2 equal to L1 into 1 plus alpha t এই ভ্যালুটা এখানে পুট করলাম, কিউব আছে তার জন্য কিউব হয়ে গেল। একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, a plus b এর whole cube। মনে পড়ছে? কি জানো?
a cube plus 3a square b plus 3ab square plus b cube। তাহলে এখানে আমি লিখতে পারি v2 equal to l1 cube a cube means একের কিউব একই হয় plus 3a square b a square means 1 এর স্কয়ার 1 ই হয়, তার মানে 3 alpha t plus 3ab square a means 1 3 into 1 3 b square means 3 alpha square t square plus b cube means alpha cube t cube এর হোল কিউব। ওকে, বুঝতে পারছো? নেক্সট দেখো সেই পুরনো কথা, আলফার ভ্যালুটা কেমন, খুব কম না বেশি? খুব কম, 10 টু দি পাওয়ার -6। জাস্ট একটা एग्जांपल দিয়েছিলাম ফর আয়রন 12 * 10 টু দি পাওয়ার -6, যে ভ্যালুটা খুবই কম। এখন যদি আলফা স্কয়ার করি ভ্যালুটা আরো কম হবে, নিশ্চয়ই আরো কম হবে, তাই না? মাইনাসের স্কয়ার করলে তার ভ্যালু আরো কমে যায়, যদি কিউব করি আরো কমে যায়। তার মানে এখানে যে আলফা স্কয়ার টি স্কয়ার দেখছো না, আলফা স্কয়ার ভ্যালু তো খুবই কম, তার সঙ্গে যদি টি স্কয়ার গুণ হয় আরো কমে যাবে। আলফা ভ্যালু তো খুবই কম, আলফা কিউ এর ভ্যালু আরো অনেক কম হবে, তার সঙ্গে যদি টি কিউবকে মাল্টিপ্লাই করি ভ্যালুকে আরো কমিয়ে দেবে। তো এর ভ্যালুটা এতটাই কম যে এই 3 আলফা স্কয়ার টি স্কয়ার প্লাস আলফা কিউব টি কিউব একে উপেক্ষা করব, এর মান ক্ষুদ্র বলিয়া উপেক্ষণীয়। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে কনসেপ্টটুকু। ওকে, তাহলে দেখো এখন আমরা লিখতে পারি, সরি এখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা হচ্ছে v1 সমান l1 এর কিউব, তাই না? তাহলে এখন যেটা লিখতে পারি, অতএব v2 সমান l1 এর কিউব মানে কি v1, তাই না? ফার্স্টের ভলিউমটা কি ছিল? v1 সমান l1 কিউব না, সেটাই বসাচ্ছি। v1 * 1 + 3 আলফা টি, এদেরকে তো উপেক্ষা করে দিয়েছি। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, 3 নম্বরটা আমি রোমান হরফে লিখি, 1 2 আগে নিয়েছি, তার জন্য এটাকে আমি 3 নম্বর নিলাম। আর এই যে v2 = v1 * 1 + গামা টি পেয়েছি না, এটা আমি 4 নম্বর নিলাম। বুঝতে পারছো আশা করি? আগে 1 and 2 নিয়েছিলাম, এখন 3 and 4 নিলাম। এখন now we compare 3 and 4 both. Now we compare these two. 3 ও 4 তুলনা করে পাই। এই দুটোকে আমি তুলনা করছি, দেখো তো তুলনা করে কি হচ্ছে। তুলনা করাটা আগে তোমাদের শিখিয়ে দিয়েছি জাস্ট কিছুক্ষণ আগেই। এখানেও দেখো v2, এখানেও v2, এখানেও v1, এখানেও v1, এখানেও 1, এখানেও 1, এখানেও t, এখানেও t। তাহলে এখানে গামার জায়গায় কে আছে? কে আছে? গামার জায়গায় 3 আলফা আছে, তাই না? এই দেখো ভালো করে, এখানে এখানে এই জায়গাটা গামা, আর ইন দা প্লেস অফ গামা এখানে 3 আলফা। সো we can write gamma equal to 3 alpha. Clear? So it will be alpha equal to gamma by 3. Okay? তো এটা হলো আলফার সঙ্গে গামার সম্পর্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। তোমাদের পরীক্ষায় যা দেবে তাই করবে। যদি বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক বের করো, অনলি আলফা ইকুয়াল টু বিটা বাই 2টা করে দেবে। ফার্স্ট পার্টে যেটা বলেছি, একদম প্রথমের যেটা বললাম,
যদি বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক বের করো, তখন এইটুকু, এই এখন যেটুকুটা করলাম আলফা সমান গামা বাই 3। যদি বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক করো, তখন তোমাকে কমপ্লিট সবটাই করতে হবে। তার মানে আলফা সমান বিটা বাই 2 ওই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত। এখন দেখো কমপ্লিট রিলেশনশিপটা কি, আগে পেয়েছিলাম আলফা সমান বিটা বাই 2, এখন পেলাম আলফা সমান গামা বাই 3। সো উই ক্যান রাইট আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আলফা সমান কি, বিটা বাই 2 সমান গামা বাই 3। তোমাদের ক্লাস 9 এর পড়া এটা, সেখানে পড়েছিলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। এটাও পড়েছিলে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। কিভাবে আসে সেটা করনি, তো কিভাবে এটা এলো সেই আলোচনাটুকু আমি রাখলাম, তোমরা স্ক্রিনশট এটা নিয়ে নাও। আমার পরবর্তী আলোচনাটা হলো উষ্ণতার পরিবর্তনের সঙ্গে কঠিন পদার্থের ঘনত্বের কেমন পরিবর্তন হয় সেই রিলেটেড একটি ইকুয়েশন আমি করব। একদম আলোচনার শুরুতে, ফার্স্ট ভিডিওর আলোচনার শুরুতে বলেছিলাম কঠিন পদার্থের আন্তর আণবিক আকর্ষণ বলটা খুব বেশি, তাদের মধ্যবর্তী দূরত্ব খুব কম। আন্তরাণবিক আকর্ষণ বলটা বেশি আর মধ্যবর্তী দূরত্ব কম হওয়ার জন্য এদেরকে প্রসারণ করা, এদেরকে প্রসারিত করা খুব সহজ নয়। এখন একে যদি উত্তপ্ত করি, অণুগুলির মধ্যের দূরত্ব বাড়তে থাকে। যখন অণুগুলির মধ্যে দূরত্ব বাড়তে থাকে অর্থাৎ আকর্ষণ বলটা পূর্বের তুলনায় কমতে থাকে, সেই অবস্থায় প্রসারিত হতে শুরু করে। তাহলে যখন অণুগুলি প্রসারিত হতে শুরু করবে তখনই দৈর্ঘ্যের পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে প্রস্থ, সঙ্গে সঙ্গে উচ্চতার পরিবর্তন হবে। ওই রিলেটেডই তোমাদের আলোচনা আমি রাখলাম। দৈর্ঘ্যের প্রসারণ হয়, ক্ষেত্রের প্রসারণ হয়, আয়তনের প্রসারণ হয়। তো এই প্রসঙ্গে বলি, অণুগুলো তো আর কঠিন পদার্থ থেকে বেরিয়ে চলে যাচ্ছে না, অণুগুলো তো কঠিন পদার্থের মধ্যেই অবস্থান করছে। অর্থাৎ যদিও তার দৈর্ঘ্য বাড়ে, যদিও তার প্রস্থ বাড়ে, যদিও তার উচ্চতা বাড়ে, কিন্তু মাস, ভর অপরিবর্তিত থাকে। তাহলে যেহেতু ভর অপরিবর্তিত, বাকি সব বেড়ে গেল, আয়তন বেড়ে গেল, তার মানে ঘনত্বের পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? তোমরা জানো একটা সম্পর্ক, সেটা হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন। তার মানে যদি একটা বস্তুর আয়তন বৃদ্ধি পায়, আয়তন বেড়ে গেল, তার মানে ঘনত্ব কি হলো, কমে গেল। আয়তন বাড়লো মানে ঘনত্ব কমে গেল। মাস তো ফিক্সড, ভর কি পরিবর্তন হয়? ভর তো পরিবর্তন হবে না। তাহলে একটা বস্তুর যখন ঘনত্ব কমে গেল, আর তার মানে তার আয়তনটা বেড়ে গেল। তো আমি একই রকম ভাবে দুটো বস্তু নিচ্ছি, দুটো বস্তু আগে নিয়েছিলাম, আমি আর ফিগারটা ড্র করছি না। সাপোজ শুধু লিখছি এই কথাটা, ধরি m1 ভরের একটি বস্তুর আয়তন v1 এবং ঘনত্ব d1 যখন তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, একদম প্রাইমারি একটা বেসিক কথা লিখলাম। এই লেখাগুলো তোমাদের শিখতে হবে, যে কোনো ইকুয়েশন, যে কোনো ডেরিভেশন করার সময় এই যে বেসিক কথাগুলো না, এগুলো শিখতে হবে। তো টেম্পারেচার ইনক্রিজ করিয়েছি, বাড়িয়েছি, যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা
বৃদ্ধি করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে ভর তো অপরিবর্তিত থাকবে, ভরের তো চেঞ্জ হবে না, তো ভরের কথাটা আর লিখলাম না, যেহেতু ভর অপরিবর্তিত, করা হলে আয়তন V2 এবং ঘনত্ব D2 হলো। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি, দেখো ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, একটু আগে লিখেছিলাম, তার মানে আমি লিখতে পারি from here v1 equal to m1 by v1 লিখতে পারি। একইভাবে v2 সমান m2 by v2। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। তাহলে এই ক্ষেত্রে v1 সমান m1 by v1, সরি এখানে তো মাস তো ফিক্সড, m1 by v2, মাস ইজ ফিক্সড। আমি এক নম্বর লিখছি, this I taken as 2. Now 2 divide 1, 2 কে 1 দিয়ে ভাগ করে দাও, কি হবে? d2 by d1. What is the meaning of d2? m1 by v2 and m1 by v1। তাহলে এখান থেকে লিখতে পারি m1 by v2 into v1 by m1 লিখতে পারি তো? ডিভাইড আছে, তার মানে মাল্টিপ্লাই করে উল্টে যাবে, v1 by m1 হয়ে যাবে। m1 m1 কাট করো, v1 by v2। বুঝতে পারলে রিলেশনশিপটা কি? দেখো ইনভার্সলি, এমনি ইনভার্সলি d প্রপোর্শনাল টু d ইকুয়াল টু m by b, তার মানে d এর সঙ্গে v এর ইনভার্স রিলেশনশিপ। স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট বলবো। এই অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি পেয়েছি d2 by d1 equal to v1 by v2। একটু আগেই v2 সমান আমরা একটা রিলেশনশিপ লিখেছিলাম v2 আর v1 এর মধ্যে, আশা করি তোমাদের মনে আছে। v2 আর v1 এর মধ্যে রিলেশনশিপটা হলো v2 সমান v1 into 1 plus gamma t। মনে পড়ছে? v2 সমান v1 into 1 plus gamma t। তার মানে এখানে আমি লিখতে পারি v1, v2 এর জায়গায় লিখি v1 into 1 plus gamma t, d2 by v1 সমান v1 v1 কেটে দিলাম, যেটা পাচ্ছি d2 equal to d1 কোণাকুণি গুণ করলাম 1 plus gamma t, নিচেই ছিল উপরে তুলে নিলাম টু দি পাওয়ার -1, তাই না? নিচেই ছিল +1 হয়ে উপরে গেল -1 হয়ে গেল। বাইনোমিয়াল এক্সপানশন অ্যাপ্লাই করো, -1টা ভিতরে চলে আসবে, d1 into 1 minus gamma t, d2 equal to d1 into 1 minus gamma t. This is the relation between density when temperature increases in a substance. Okay, এটাই হলো তোমার ঘনত্বের সঙ্গে সম্পর্ক, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে কঠিন পদার্থের ঘনত্বের সম্পর্ক। আশা করি পুরো পাঠটা বুঝতে পেরেছো। প্রসারণ এই আলোচনার একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। এখন লাস্ট সর্বশেষ যে আলোচনাটুকু করব সেটা হলো তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন এটাই আমার সর্বশেষ আলোচনা। এখান থেকে অঙ্কও আসতে পারে, সংজ্ঞাও আসতে পারে, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনও দিতে পারে। তোমরা যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত, যারা পড়াশোনা করছো তাদের জন্য খুবই উপযোগী। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ নিট বা অন্য কিছু প্রেপার করছো তারাও, তাদের জন্য এটি উপযোগী। তো এই তাপীয় পীড়ন ব্যাপারটা কি?
পীড়ন এই কথাটার সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক বলার সময়। পীড়ন মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, এই জায়গায় পরিচয় হয়েছে। আরো আমি যদি বলতে চাই, আরো আমি যদি এটাকে ভালো করে বলি, একটু বিস্তারিত বলি, তাহলে এইভাবে পরিচয় হয়েছে তোমাদের সঙ্গে। ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি, তাই না? এখন প্রশ্ন হলো এই বিকৃতিটা আবার কি বাবা, এটা আবার কোথা থেকে এলো? বিকৃতি মানে হচ্ছে বিকৃতি, বিকৃতি হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, যা ছিল তার শেপ সাইজটা চেঞ্জ হয়ে যাওয়া, বিকৃত হয়ে গেছে, আসল রূপে নেই, বিকৃত হয়ে গেছে। তো সেই মেজারমেন্টটাই হলো বিকৃতি। বিকৃতিটাকে মেজার করা হয়, বিকৃতিটাকে মেজার করা হয় দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই দ্বারা। পুরনো পড়া আমি মনে করাচ্ছি, আমি এখনো তাপীয় পীড়নের আলোচনায় আসিনি। তাহলে দেখো, আমি এই দণ্ডটাকে, এই একটা দণ্ড নিয়েছি, এই দণ্ডটাকে উত্তপ্ত করেছি। উত্তপ্ত করলে তো প্রসারিত হতে চাইবে না চাইবে না? চাইবে। প্রসারিত হতে যখন চাইবে, একে তো প্রসারণের জায়গা দিতে হবে। প্রসারণের জায়গা না দিলে প্রসারিত হবে কি করে? তাই জন্যই তো রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয়, তাই না? ওই জন্যই তো রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয়। রেল লাইনটা যদি প্রসারণের জায়গা না পায় তাহলে তো বেঁকে যাবে, তার জন্যই তো প্রসারণের জায়গা রাখা হয়। ওই একই কারণেই তো তোমার একটা ব্রিজ তৈরি করার সময় দুই প্রান্তে রোলার বসিয়ে দুই প্রান্তটা গ্যাপ রাখা হয়। তো এখন আমি কি করছি, আমি লোহা দণ্ডটা নিয়েছি, একে উত্তপ্ত করছি, আর দুই প্রান্তটা ফিক্সড করে আটকে দিচ্ছি, যে আমি একে বাড়তে দেবো না, বাড়াতে আমি দেব না, বাড়তে আমি দেব না। যদি তাহলে এই ঘটনাটা যদি রেল লাইনে জোরের মুখে হতো, যদি তুমি জায়গা না রাখতে বেঁকে যেত, তাই তো? যদি তোমার ওই ব্রিজের যদি দুই প্রান্তে বাড়ার জায়গা না রাখতে দুই প্রান্তটা ফাটিয়ে দিত। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, এই দুই প্রান্ত যখন ফিক্সড করে দিয়েছি আর একে উত্তপ্ত করছি, এখানে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়। ওকে, একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়। প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হলো না, তারই নাম হচ্ছে পীড়ন বা তাপীয় পীড়ন। এখানে হিটের কথা বলছি, তাপের কথা বলছি, তাই এটি তাপীয় পীড়ন। তাপীয় পীড়নের সংজ্ঞাটা কি বলবে? তাহলে কোনো একটি দণ্ডের দুই প্রান্ত ফিক্সড করে, দুই প্রান্ত স্থিরভাবে আটকে দিয়ে তাকে যদি উত্তপ্ত করি, সে তো প্রসারণের জায়গা পাবে না। প্রসারণের জায়গা না পেয়ে তার প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলই হলো তাপীয় পীড়ন। তাহলে আমি তাপীয় পীড়নের ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা একটু আলোচনা করে নিই। তাহলে তাপীয় পীড়ন মানে আমি এটা লিখতে পারি, যদি তাপীয় পীড়নের কথাই বলি, তাপীয় পীড়ন হলো ইয়ং গুণাঙ্ক ইনটু বিকৃতি, তাই না? ইয়ং গুণাঙ্ককে আমরা সাধারণত ক্যাপিটাল ওয়াই এইরকম ওয়াই দিয়ে লিখি। তাপীয় পীড়নকে এফ বাই এ দিয়ে লেখা হয়। এই দেখো, বল বাই ক্ষেত্রফল এফ বাই এ, এটা আমারই তাপীয় পীড়ন। এখন বিকৃতি মানে কি? বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। আমি সেই প্রথমের ইকুয়েশনগুলো একটু মনে করি, একদম প্রথমে যেগুলো করিয়েছিলাম, এইরকম একটা করিয়েছিলাম, L2 সমান L1 ইনটু 1 প্লাস আলফা টি, বলেছিলাম কিনা দেখো তো। তার মানে এটা লিখতে পারি L1 প্লাস L1 আলফা টি। এখান থেকে দেখো L2 মাইনাস L1 সমান L1 আলফা টি লিখতে পারি। L2 মাইনাস L1 টা কি? এটাই তো দৈর্ঘ্যের পরিবর্তন। দেখো, বারবার বলেছি L2 মাইনাস L1 দৈর্ঘ্যের পরিবর্তন, L2 মাইনাস L1 দৈর্ঘ্যের পরিবর্তন।
L1 প্রাথমিক দৈর্ঘ্য, L1 প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এখানে এই দৈর্ঘ্যের পরিবর্তন যদি বলতে চাই, এটা কত জানো? L1 আলফা টি। তাহলে এখানে আমি লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তনটা কত? L1 আলফা টি। প্রাথমিক দৈর্ঘ্যটা কত? L1 কাট করে দিচ্ছি, কি থাকলো? আলফা টি করে থাকলো। তাহলে বিকৃতির ইকুয়েশনটা কি? y আলফা টি। তাহলে তাপীয় পীড়নের সমীকরণ কি হলো? y আলফা টি। তাপীয় পীড়নের ইকুয়েশনটা কি? y আলফা টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই তাপীয় পীড়ন এই আলোচনা দ্বারা আমি কঠিনের প্রসারণের আলোচনাটুকু কমপ্লিট করলাম। এর কিছু ব্যবহারিক প্রয়োগ আছে, ব্যবহারিক প্রয়োগগুলো আমি আলোচনার মধ্যেই বেশ কিছু বলে দিয়েছি। যদি পরে আরও ভিডিও করার, ওই ব্যবহারিক নিয়ে যদি ভিডিও করার প্রয়োজন মনে করি, তখন আমি পরে করে দেবো। তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ক্লাসটা ভালো করে ফলো করবে, ব্যাপারগুলো লিখে রাখবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এবং বিভিন্ন পারপাসে, বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগবে। আজকে এখানেই শেষ করলাম।